বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও প্রযুক্তির মাধ্যমে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করে রেখেছে। আধিপত্যের লড়াইয়ে দ্বিতীয় কেউ আমেরিকার আশেপাশেও নেই। আমেরিকার এক ইশারায় বিশ্বের যে কোনো দেশের সরকার পতন হয়ে যায়। তাদের এক নিষেধাজ্ঞায় বিশ্বের যে কোনো দেশের অর্থনীতি ভেঙে পড়ে। তাদের সামনে কেউ মাথা উঁচু করে কথা বলতে চাইলে সে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমেরিকা যখন যা খুশি করবে, কিন্তু তাদেরকে প্রশ্ন করার মতো কেউই নেই। তবে আমেরিকার অবস্থা সবসময় এমন ছিল না। আজ আমেরিকা যতটা শক্তিশালী, একসময় তারা ছিল ততটাই দুর্বল। তাহলে প্রশ্ন হলো, আমেরিকা কিভাবে এত শক্তিশালী হয়ে ওঠে? চলুন জেনে নেওয়া যাক দরিদ্র একটি দেশ থেকে আমেরিকার বর্তমান বিশ্বের সুপার পাওয়ার হয়ে ওঠার গল্প। The United States of America is the most powerful nation on earth. Period. 4 জুলাই 1776 সালে গ্রেট ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জন করে আমেরিকা। স্বাধীনতার সময় আমেরিকার অর্থনৈতিক অবস্থা ছিল খুবই দুর্বল। সে সময় কন্টিনেন্টাল কংগ্রেস দ্বারা আমেরিকার শাসন পরিচালিত হতো। কন্টিনেন্টাল কংগ্রেস হলো জাতীয় সরকার, অর্থাৎ সে সময় আমেরিকার 13টি রাজ্যের সকল রাজ্যে পৃথক পৃথক সরকার ছিল, আর সকল সরকারের ঐক্যবদ্ধ জোটকে কন্টিনেন্টাল কংগ্রেস বলে। স্বাধীনতা যুদ্ধের পর 13 বছর পর্যন্ত আমেরিকা কন্টিনেন্টাল কংগ্রেস দ্বারা শাসিত হয়। কন্টিনেন্টাল কংগ্রেসের সময় আমেরিকার শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল। অন্যদিকে সকল রাজ্যের সংবিধান ও শাসন ব্যবস্থাও ছিল ভিন্ন। পৃথক পৃথক রাজ্য হওয়ায় কেউ কর আদায় করতে পারত না। রাজ্যগুলোর নিজস্ব কোনো সেনাবাহিনীও ছিল না। কেন্দ্রীয় সরকারের নিজস্ব শক্তি না থাকায় বিদেশি শক্তিগুলোর কাছে আমেরিকার গুরুত্ব কমে যায়। আর এই সকল সংকট কাটিয়ে তুলতে তখন সকলের ঐক্যের ভিত্তিতে একক সংবিধান গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। 1987 সালে কনস্টিটিউশনাল কনভেনশন অনুষ্ঠিত হয়। জর্জ ওয়াশিংটন ছিলেন এই সভার সভাপতি। এই সভা থেকে আমেরিকার সকল রাজ্যকে এক সংবিধানে নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 1789 সালে নতুন সংবিধান কার্যকর করা হয় এবং জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তিনি আমেরিকার অর্থনৈতিক সংকট কাটিয়ে তোলার জন্য ব্যাংক অফ ইউনাইটেড স্টেট প্রতিষ্ঠার প্রস্তাব করেন। ওয়াশিংটন ক্ষমতায় বসে মন্ত্রিসভা গঠন করেন এবং তিনি আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার জনক আলেকজান্ডার হ্যামিল্টনকে অর্থমন্ত্রীর দায়িত্ব আরোপ করেন। দায়িত্ব হাতে নিয়ে হ্যামিল্টন ওয়াশিংটনের প্রস্তাবিত ব্যাংক অফ ইউনাইটেড স্টেট প্রতিষ্ঠা করেন এবং তিনি দেশি মুদ্রা অর্থাৎ ডলার তৈরির প্রস্তাব করেন। ডলার তৈরির সিদ্ধান্ত আমেরিকাকে পরবর্তীতে আধিপত্যের উচ্চ শিখরে নিয়ে যায়। হ্যামিল্টনের নীতি অনুসারে ডলারকে সোনা ও রূপার ভিত্তিতে স্থাপন করা হয়, অর্থাৎ তিনি ডলারকে সোনা ও রূপার বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করেন। সে সময় সিলভারের কয়েন দ্বারা ডলার তৈরি করা হতো, যা স্বর্ণ ও রূপার কয়েনের বিকল্প হিসেবে ব্যবহৃত হতো। 1992 সালে আমেরিকায় ডলার তৈরির সূচনা হয় এবং 1974 সালে ডলারের ব্যবহার শুরু হয়। প্রাথমিক অবস্থায় ডলার শুধুমাত্র উত্তর আমেরিকার রাজ্যগুলোতে ব্যবহৃত হতো। ব্যাংক অফ ইউনাইটেড স্টেট প্রতিষ্ঠার পর কেন্দ্রীয় সরকার ধীরে ধীরে ডলারের ব্যবহার বাধ্যতামূলক করে। 1830-এর দিকে ডলার পুরো দেশ জুড়ে একক মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1800 সালের শুরুর দিক থেকে আমেরিকায় শিল্প বিপ্লবের উত্থান হয়। তখন আমেরিকার উত্তর পূর্বাঞ্চলে টেক্সটাইল, লোহা, পরে ইস্পাত শিল্পের বিকাশ ঘটে। এসব শিল্প আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী করে তোলে। এরপর শক্তিশালী অর্থনীতি কাজে লাগিয়ে শুরু করা হয় অবকাঠামোগত উন্নয়ন। 19 শতাব্দীতে আমেরিকায় কৃষি বিপ্লবের বিকাশ ঘটে। তখন আমেরিকা ব্যাপক হারে তামাক, তুলা ও খাদ্যশস্য রপ্তানি করতে শুরু করে। এসব শিল্প বাণিজ্য আমেরিকার অর্থনীতি আরও শক্তিশালী করে তোলে। এরপর শক্তিশালী অর্থনীতি কাজে লাগিয়ে তারা আধুনিক শিক্ষা, প্রযুক্তি ও গবেষণার দিকে মনোনিবেশ করে। তখন আমেরিকা টেলিগ্রাফ, টেলিফোন উদ্ভাবন করে। পরবর্তীতে তারা বিদ্যুৎ উৎপাদন করতেও শুরু করে। এ সকল শিল্প বাণিজ্যের কারণে আমেরিকায় বিদেশি বিনিয়োগ বাড়তে শুরু করে। এভাবে আমেরিকা পৃথিবীর একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়।
তবে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করা ছিল তখনও তাদের স্বপ্নের বাহিরে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। তখন আমেরিকার মিত্র দেশগুলো যুদ্ধে জড়িয়ে যায়, কিন্তু আমেরিকা তখন চুপচাপ বসে থাকে এবং মিত্র দেশগুলোর কাছে খাদ্য অস্ত্র বিক্রি করতে শুরু করে। এরপর মিত্রদের ঋণ দিয়েও সহায়তা করে। প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপের অর্থনীতি ভেঙে পড়ে, আর আমেরিকা ইউরোপের মিত্রদের কাছে খাদ্য অস্ত্র বিক্রি করে কয়েকগুণ বেশি শক্তিশালী হয়ে ওঠে। অন্যদিকে ঋণ সহায়তার কারণে মিত্রদের উপর আমেরিকার প্রভাব বিস্তার করতে শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেনের অর্থনীতি চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তখন ব্রিটেনের সমকক্ষ হয়ে আমেরিকা আত্মপ্রকাশ করে। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে আমেরিকার অবস্থা ছিল প্রথম বিশ্বযুদ্ধের মতোই, অর্থাৎ চুপচাপ বসে থাকা এবং মিত্রদের কাছে অস্ত্র প্রয়োজনীয় খাবার বিক্রি করে নিজেদের অর্থনীতি শক্তিশালী করে তোলা। আর আমেরিকা তখন তাই করেছে। তবে 1941 সালে আমেরিকা সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে যায়। 1942 সালে আমেরিকা ম্যানহাটন প্রজেক্ট নামক বিশাল এক প্রকল্প চালু করেন। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল পারমাণবিক বোমা তৈরি করা। পারমাণবিক বোমা কিভাবে তৈরি করা হয় এ বিষয়ে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও রয়েছে। ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যাই হোক, তখন এই প্রজেক্টের জন্য আমেরিকা তৎকালীন সময় $2 বিলিয়ন খরচ করেন, যেটি বর্তমান মুদ্রায় $25 বিলিয়ন সমপরিমাণ। যুদ্ধ চালিয়ে যাওয়া একটি দেশের জন্য এই সম্পদ কতটা বেশি তা শুধুমাত্র একটি যুদ্ধগ্রস্ত দেশই বলতে পারে। তবে তখন আমেরিকার বিশাল অর্থনীতির কাছে এই সম্পদ ছিল অনেকটাই কম, কারণ তারা একদিকে যুদ্ধে যতটা বিলিয়ে দিচ্ছে, অন্যদিকে মিত্রদের সহায়তা করে আরো কয়েক গুণ বেশি লুফে নিচ্ছে। তাই ব্রিটিশদের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া ছিল যতটা কষ্টকর, আমেরিকার জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া ছিল ততটাই সহজ। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনীতি ভেঙে পড়ে। আমেরিকা তখন ব্রিটেন ও ফ্রান্সের মতো শক্তিশালী মিত্রদের পিছনে ফেলে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ পাউন্ড ও অন্যান্য মুদ্রা অস্থিতিশীল হয়ে পড়ে। তখন যুক্তরাষ্ট্রের খাদ্য রপ্তানি খাত ছিল বেশ শক্তিশালী। সে সময় যুক্তরাষ্ট্রের কাছে পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণের মজুদ ছিল। একদিকে মুদ্রার অস্থিতিশীলতার কারণে বিশ্ব বাণিজ্যের চরম অস্থিরতা দেখা দেয়। তখন বিশ্ব বাণিজ্যের জন্য স্থিতিশীল কোনো মুদ্রা ছিল অত্যন্ত প্রয়োজন। আর যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার ক্ষতির পরিমাণ ছিল অনেকটাই কম এবং তাদের কাছে স্বর্ণের মজুদও ছিল অনেক বেশি, তাই বিশ্ব বাণিজ্যের ডলার হয়ে ওঠে আস্থার প্রতীক। এরপর 1944 সালে ব্রেটন উডস এগ্রিমেন্ট নামক একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে 44টি মিত্র দেশ একত্রিত হয়। এই চুক্তিতে অংশগ্রহণকারী দেশগুলো তাদের মুদ্রাকে যুক্তরাষ্ট্রের ডলারের সঙ্গে নির্দিষ্ট হারের বিনিময় সংযুক্ত করে। তখন ডলার ছিল সোনার ভিত্তিতে সমর্থিত। সে সময় 1 আউন্স পরিমাণ সোনার জন্য $35 নির্ধারণ করা হয়। এই চুক্তির মাধ্যমে ডলার আন্তর্জাতিক মুদ্রার খ্যাতি লাভ করে। তখন এই চুক্তির সদস্যভুক্ত দেশগুলো আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ, ঋণ সহায়তা, পণ্য রপ্তানি ও স্বর্ণ জমা দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ডলার সংগ্রহ করে এবং এই ডলারের মাধ্যমে তারা বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলে। 1971 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিক্সন ডলারকে সোনায় সমর্থিত মুদ্রা থেকে বাতিল করেন। এরপরও ডলার সরকারি আইন, ভয়ভীতি ও জনগণের আস্থার ভিত্তিতে ফিয়াট কারেন্সি হিসেবে বহির্বিশ্বে ব্যবহৃত হতে থাকে। 1973 সালে সৌদি আরব সহ প্রধান তেল উৎপাদনকারী দেশসমূহ এ বিষয়ে একমত হন যে তারা তেল শুধুমাত্র ডলারের বিনিময়ে রপ্তানি করবে। আর তেল এমন এক বস্তু যা সকল দেশেরই প্রয়োজন, তাই তখন সমস্ত দেশ বিশ্ব বাণিজ্যে টিকে থাকতে ডলার ব্যবহার করতে বাধ্য হয়। মনে রাখতে হবে, যদিও আমরা বর্তমান সময়ে কাগজের নোট যেমন ডলার, টাকা, দিনার অথবা ইলেকট্রিক মানি যাই ব্যবহার করি না কেন, বাস্তবিক অর্থে এগুলো কখনো স্বর্ণরূপার বিকল্প হতে পারে না। যদি খুব গভীরভাবে চিন্তা করেন তাহলে বিষয়টি আপনার কাছে আরো স্পষ্ট হয়ে যাবে। যেমন বর্তমান সময় বিশ্ব বাণিজ্য ডলারের উপর নির্ভর করে। সাধারণভাবে এক দেশ অন্য আরেকটি দেশের সাথে ডলারের বিনিময় ক্রয় বিক্রয় করে থাকে, আর ডলার শুধুমাত্র আমেরিকাই তৈরি করে। এর মানে হলো, আপনি যদি বহির্বিশ্ব থেকে কোনো কিছু ক্রয় করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে ডলার ক্রয় করতে হবে। এরপর ডলার সংগ্রহের জন্য আপনাকে আমেরিকার কাছে যেতে হবে। তখন আমেরিকা আপনাকে কোনো কিছুর বিনিময় ছাড়া ডলার প্রদান করবে না। এর জন্য আপনি আমেরিকাকে সর্বপ্রথম জ্বালানি তেল, কয়লা, স্বর্ণরূপা
অথবা তাদের প্রয়োজন এমন যে কোনো বস্তু প্রদান করতে হবে। আর আপনার এসব মূল্যবান জিনিসের বিনিময় তারা আপনাকে কিছু কাগজের নোট অথবা একটি মেসেজ প্রদান করবে। যদিও আক্ষরিক অর্থে তাদের সেই মেসেজ অথবা কাগজের নোট ব্যবহার করে আপনি বিশ্ব বাজার থেকে যে কোনো জিনিস ক্রয় করতে পারবেন, কিন্তু বাস্তবে এতে তারাই সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। কারণ আমাদেরকে সর্বপ্রথম সম্পদের বিনিময়ে তাদের থেকে ডলার ক্রয় করতে হচ্ছে। আর ডলার কাগজের তৈরি এমন এক বস্তু যা অস্তিত্বগতভাবে একদমই মূল্যহীন। এক কথায় ডলার হলো বিশ্ববাসীর সাথে বড় এক প্রতারণা। ডলারের বিনিময়ে আমেরিকা আমাদের সম্পদ নিচ্ছে, আর সম্পদের বিনিময়ে তারা সকল দেশকে মূল্যহীন কিছু মেসেজ বা কিছু কাগজের নোট ধরিয়ে দিচ্ছে। যদিও সে মেসেজ বা কাগজের নোট ব্যবহার করে আমাদের চাহিদা পূরণ হচ্ছে, কিন্তু বাস্তবে আমাদের ব্যবহৃত প্রতিটি মুদ্রার পিছনে আমেরিকাই একমাত্র লাভবান হচ্ছে। কোনো প্রকারের পুঁজি ছাড়াই আমেরিকা সারা বিশ্বকে ডলারের বিনিময়ে লুটে নিচ্ছে। একদিকে বিশ্বজুড়ে ডলারের ব্যবহার যেভাবে আমেরিকাকে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতিতে পরিণত করেছে, অন্যদিকে ডলার ব্যবহারে শত্রু দেশের উপর নিষেধাজ্ঞা জারি করার নীতি আমেরিকাকে আধিপত্যের উচ্চ শিখরে নিয়ে গিয়েছে। যেমন কোনো দেশ যদি আমেরিকার সাথে শত্রুতা তৈরি করে, তাহলে আমেরিকার সে দেশের সাথে যুদ্ধ করার প্রয়োজন নেই, বরং আমেরিকা সে দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দেয় এবং বহির্বিশ্বের দেশগুলোর সাথে সে দেশের বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেন। যেমন উত্তর কোরিয়া, ইরান, ইয়েমেন, কিউবা ও রাশিয়া সহ আরও কিছু দেশের উপর যুক্তরাষ্ট্র বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছেন। আমেরিকার নিষেধাজ্ঞার মানে হলো নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলো আমেরিকার ডলার ব্যবহার করতে পারবে না, আর ডলার ব্যতীত সে দেশগুলো বিশ্ব বাণিজ্যে টিকে থাকতে পারবে না। ফলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলো অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং এই নিষেধাজ্ঞায় তাদের অর্থনীতিও ভেঙে পড়ে। আর যারা এই নিষেধাজ্ঞা না মানার দুঃসাহস করে, আমেরিকা তাদের উপরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দেন। আর এই নীতিই আমেরিকাকে বর্তমান বিশ্বের সুপার পাওয়ারে পরিণত করেছে। এখন প্রশ্ন আসতে পারে, আরব বিশ্ব কেন স্বর্ণমুদ্রা না নিয়ে ডলারের বিনিময়ে তেল বিক্রি করতে সম্মত হয়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আরবের ইতিহাসে। সে সময় আরবের শাসক গোষ্ঠী ছিল পশ্চিমাপন্থী, তাই তাদের জন্য এই চুক্তি থেকে সরে দাঁড়ানো ছিল অসম্ভব। আরব বিশ্বের ইতিহাস, আরবের দাসত্বের সিংহাসন ও আরব বিশ্বে পশ্চিমাদের আধিপত্য নিয়ে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও রয়েছে। ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তবে ডলার ব্যবহার করে আমরা যতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি, তার চেয়েও হাজারো গুণ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আরবের তেল সমৃদ্ধ দেশগুলো। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আরব বিশ্ব তেল বিক্রি করে বিলাসবহুল জীবন যাপন করছে, উঁচু উঁচু প্রাসাদ নির্মাণ করছে। তবে বাস্তবে এ সকল উন্নয়ন খুবই স্বল্প সময়ের জন্য। কারণ একদিকে আরবরা তেল বিক্রি করে ডলারের পাহাড় গড়ে তুলছে, অন্যদিকে আরবের মাটি দিন দিন তেল শূন্য হয়ে যাচ্ছে। আজ আরবরা তেল বিক্রি করে যে ডলারের পাহাড় স্থাপন করছে, একদিন এই ডলারের ব্যবহার বন্ধ হয়ে যাবে। তখন হয়তো আরবরা কাগজের ডলার পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করবে।